সম্মানিত মালিকদের সাধারণ সভা, সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মালিকবৃন্দ, আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যখন আন্দোলনে ছিলাম তখন এক রকম ধারণা ছিল, যদিও আমরা বলতাম যে সারা দেশটা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারে ভরে গেছে, কিন্তু 5ই আগস্টের পরে আমাদের হাতে একটা ধারণা ছিল যে দুর্নীতি কত পার্সেন্ট হতে পারে, ক্ষমতার অপব্যবহার কত পার্সেন্ট হতে পারে। কিন্তু এখন বাস্তব অবস্থায় গিয়ে দেখি এটার কোনো পার্সেন্টেজ নেই। সর্বক্ষেত্রে, শুধু আপনাদের সমিতির ক্ষেত্রে হয়েছে তা না, আমাদের যে মোটর মালিক সমিতি, যেটা বাস সমিতিকে বলা হয়, সেটাও পুনর্গঠন করতে হয়েছে আমাদের। সেখানেও বাস মালিকরা নিঃস্ব হয়ে গেছে, মালিক আছেন, বাস নেই। এমনি এখানেও শুনলাম যে অনেকে ট্রাক বিক্রি করে দিয়েছেন, ট্রাকের ব্যবসা করতে পারছেন না। শুধু বাস, ট্রাক এই সেক্টরে নয়, এমন কোন সেক্টর নেই যেখানে এই ধরনের রাহু গ্রাসী এই সুন্দর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল শুধু দলীয় চিন্তা ভাবনা। এমনি ভাবে লালমনিরহাটের অনেক প্রতিষ্ঠানকে আমরা ইতিমধ্যে পুনর্গঠন করার চেষ্টা করছি, কিছুটা স্বাভাবিকতা ফিরে এসেছে, কিন্তু অনেকগুলো এখনো করা সম্ভব হয়নি। আমরা ইতিমধ্যে লালমনিরহাট ইট ভাটা সমিতি গঠন করে দিয়েছি, আমাদের পেট্রোল পাম্প মালিক সমিতি গঠন করা হয়েছে, লালমনিরহাট মোটর মালিক সমিতির নতুন কমিটি হয়েছে। এছাড়া আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সামাজিক প্রতিষ্ঠান, ডায়াবেটিক সমিতি, রেড ক্রিসেন্ট, এগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। কোনো জবাবদিহিতা ছিল না, কারণ যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাদের যদি জবাবদিহিতা না থাকে, তাহলে পর্যায়ক্রমে নিম্ন স্তরে যতগুলো প্রতিষ্ঠান থাকে সবগুলোতে একই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছিল। যাই হোক, একটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন স্বপ্ন দেখছি, অনেক রক্তপাতের, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। কিন্তু সেই স্বপ্নটা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো, সেখানেও নানান প্রশ্ন, নানান ষড়যন্ত্র। এখন আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যা বাংলাদেশে ঘটছে না তা বিদেশে প্রচার করা হচ্ছে, এটি আপনারা সবাই আমরা জানি। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাভাবিকভাবে চলুক, সুন্দর চলুক, দুর্নীতিমুক্ত হোক, গণতান্ত্রিক বাংলাদেশ হোক, এটা দেশের কিছু লোক চায় না, দেশের বাইরেও অনেক লোক চায় না। যার কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে সব কাজগুলো আমাদের চাহিদা মাফিক করার সক্ষমতা করতে পারেনি। তারপরও আমাদের আকাঙ্ক্ষা তো থাকবেই, আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করব। কিন্তু আপনাদের যে আকাঙ্ক্ষা, যে দাবিগুলো আপনারা আমার সামনে তুলে ধরলেন, মনে হচ্ছে যে আমি সরকারি দলের কোনো প্রতিনিধি এখানে এসে বসেছি। আমরা তো সরকারে নাই, আর সবচেয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি, না সরকারে না বিরোধী দলে। লোক আকাঙ্ক্ষা করে সরকারের মতো, সেটা করতে পারি না, আবার বিরোধী দলও ভাবতে পারি না। এই অবস্থার মধ্যে আমরা আছি। তবে এই দাবিগুলোর সঙ্গে তো আমি একমত, কারণ আমিও তো একটা ট্রাকের মালিক। এই লালমনিরহাট যারা প্রথম বাসের প্রতিষ্ঠা করছিলাম আমরা, প্রথম এই 1981 সালে, সেই বাস আমাদের আর নাই, ব্যবসায়ী করতে পারি না। আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে হতে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কারণগুলো হলো, যারা সমিতির দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা সমিতির কার্যক্রমটাকে সঠিকভাবে না দেখে ব্যক্তিগত স্বার্থ দেখেছে, যার কারণে এই ধরনের সমাবেশ হতো না, এই ধরনের জবাবদিহিমূলক মিটিং হতো না, মাসিক সভা হতো না, হিসাবপত্র দাখিল করা হতো না। এখন শুনছি যে একজনের কাছে কত লক্ষ টাকা, 75 লক্ষ টাকা নাকি ব্যক্তির কাছে চলে গেছে, প্রতিষ্ঠানের টাকা ব্যক্তির কাছে দিয়েছে। এটা বলার মতো সাহস আপনাদের ছিল না, জিজ্ঞাসা করলে নানান হয়রানির মধ্যে পড়বে। এই ছিল দেশের অবস্থা। তো ওনাদের লক্ষ্য ছিল যে প্রতিষ্ঠানের উপর ভর করে প্রতিষ্ঠানকে কিভাবে কুক্ষিগত করে এটাকে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া। আজকে আমি স্বাগত জানাই যারা এটা উদ্যোগ গ্রহণ করেছে, আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে সময় দিতে বলছেন। অনেক ব্যস্ততার মাঝে আমি
যে এই সমিতিটাকে কিভাবে রান করানো যায়, কিভাবে ট্রাক মালিকদের ভাগ্যের উন্নয়ন করা যায়, কিভাবে যোগাযোগ ব্যবস্থাটাকে স্বাভাবিক রাখা যায় এবং ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচন করা যায়। সে কারণে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা ভালো আয়োজন করেছেন, অনেক মালিক এখানে উপস্থিত হয়েছেন। অতীতে আমার মনে হয় যে কোনো মিটিংয়ে এত মালিকই ছিলেন আমার জানা নেই। আমি যেহেতু আসিনি বা আমাকে কেউ ডাকে নাই কোনোদিন, আমি একটা ট্রাকের মালিক দীর্ঘদিন যাব, তারপরও হয়নি। আজকে প্রথম ঢোকার সঙ্গে সঙ্গে আমি আমার ট্রাকের সদস্য ৩,০০০ টাকা দিয়ে তারপর আমি ঢুকলাম, অধিকার অর্জন করলাম কথা বলা। আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে এখানে উপস্থিত হয়েছি, সেটা অন্য জিনিস, কিন্তু আমি একজন মালিক হিসাবে উপস্থিত হয়েছি। তো এখন এই মালিক সমিতি প্রথম যে কাজগুলো করা উচিত ছিল সেটা কোনো কাজই করেনি। এটা অডিট হয় না, এটা ঠিক মতো মালিকদের যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোর জন্য এরা কোনো ভূমিকা রাখে না। ভূমিকা না রাখলে কেন সমিতি করা হয়? সমিতিটা করা বার্গেনিং এজেন্ট, প্রশাসনের সঙ্গে বার্গেনিং করতে হবে বিভিন্ন দাবি দাবা নিয়ে। যেমন ট্রেড ইউনিয়ন যারা করে, শ্রমিক ইউনিয়ন করে, তারা কিন্তু বার্গেনিং করে না, কিন্তু মালিকরা আমরা বার্গেনিং করি না। আমরা নির্যাতিত হই, আমরা বলতে পারি না, সম্মানের জন্য বলতে চাই না। এই যে শ্রমিকরা নির্যাতন করে, পুলিশরা নির্যাতন করতেছেন, অনেক কথা বললেন, 200 টাকা চাঁদা, 10,000 টাকা নিচ্ছে, কিন্তু আমরা সেইভাবে কোনো কর্মসূচিও দিই না। আমরা নিজেদের ব্যবসাটাকে মনে করি বেশি। আমরা যদি একদিনের জন্য একটা কর্মসূচি দিই, এই সমস্ত দাবি দাবা গুলো পূরণ না হলে আমরা আমাদের একটা কর্মসূচি ঘোষণা করবো। মনে করেন যে একদিনের জন্য একটা ধর্মঘট রাখলাম, সেটার জন্য তো একটা সংগঠন থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে, নেতা থাকতে হবে। আমি ডাকলাম সমিতির পক্ষ থেকে, দেখা গেল 2 জন মালিক রাতের বেলা খুবটা লোক দিয়ে বগুড়া পাঠা দিচ্ছে, তাহলে তো হবে না। তো সে কারণে যাই হোক, আমি মনে করি কথা আমি বেশি বলতে চাই না। প্রথম যেটা দরকার সেটা হলো অতীতের যে কমিটিটা ছিল আপনাদের, সেটা কোনো কার্যকারী কমিটি ছিল না, এটা ফাংশন করেনি। এটাকে ধরে রাখার কোনো যুক্তি নাই, নাকি বলেন? নতুন কমিটি করতে হবে, যে কমিটি আগামী দিনে ট্রাক ট্যাঙ্কলরি মালিকদের স্বার্থ রক্ষার জন্য ভূমিকা রাখতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। যিনি সময় দিবেন, যিনি কাজ করবেন, যার আগ্রহ রয়েছে। শুধু পদ নিয়ে ডিসি সাহেবের মিটিংয়ে গিয়ে পরিচয় দিবে আমি ট্রাক মালিক সমিতির সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমি রোড সেক্রেটারি, এটার জন্য তো সমিতি না। সমিতিটা হলো সমিতির অন্তর্ভুক্ত সকল সদস্যদের স্বার্থ রক্ষার জন্য ভূমিকা রাখা। এরকম তাহলে আমরা একটা প্রথমে আলোচনা করলাম যে একটা নতুন কমিটি আমরা আজকে তৈরি করব, কিভাবে করব, কিভাবে হবে সেটা পরে আলোচনা করব। আর সমস্যার কথাগুলো যেগুলো আলোচনা হচ্ছে, যে ব্রাঞ্চের নেওয়া হয় বিভিন্ন কোম্পানি থেকে, এটা তো আমি ভুক্তভোগী। আমি যখন অশোক লিল্যান্ডের ইফাত মোটরসের ট্রাক নিলাম, তো যিনি ভদ্রলোক আমার কাছে আসলেন, উনি দেখি যে আমার প্রায় 20টা চেক নিয়ে আসছেন, আমার বলছে যে 20টা চেক আপনাকে স্বাক্ষর করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, এটা কি আমার কিস্তি? বলে হ্যাঁ কিস্তি। ঠিক আছে, কিস্তি লিখে দেন, কোন মাসে কত টাকা। না, তো লেখার নিয়ম নেই। লেখার নিয়ম নেই মানে আপনি ব্লাঙ্ক চেক আমার কাছে সই করে নেবেন? এই দেশে আমরা আইন করি, আমি রসিদটা আসে কটা ঘন্ট দেখি, এটা ফৌজদারি অপরাধ। তারপর তো ঘাবড়ায় টাকা অফিস উপরে কন্ট্রোল করতেছে, আমরা তালা দিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত ফিগার লিখবে না ততক্ষণ পর্যন্ত আমি কোনো স্বাক্ষর করবো না। আমি কি অশিক্ষিত? আমি কি বোকা? আমি লিখি, আমার কাছে তুমি পাবা 15 লক্ষ টাকা, তুমি পরে লিখবা 75 লক্ষ টাকা, এটা কি মানবো? এটা হরহামেশাই হচ্ছে। এখন শুধু এই ইফাত মোটরস বা টাটা কোম্পানি বা নিটন মোটর না, এটা বিভিন্ন এনজিওরাই কাজ করতেছে। এবং প্রতিদিন আমার কাছে যারা দেখা করতে যান, তাদের মনে হয় যে 50% লোক চেক দিয়ে জমাবেন মামলা করছে। বলে কি যে ভাই নিশ্চিত 2 লাখ টাকা লিখছে 20 লাখ টাকা, তুমি সই করলা কেন? বলে ভাই আমাকে সই না করে টাকা দেয় না। তো তখন টাকা নিচ্ছ, এখন বোঝো তুমি মরিচ খেয়েছো, ধাও তো খাবা। এটার ব্যাপারে একটা আন্দোলন তৈরি করতে হবে। আপনি যা পাবেন তাই আমার কাছে লিখে দেবেন। আর ওই ট্রাকটা তো কখনো মালিকানা হস্তান্তর করা হয় না, মালিকানা তো কোম্পানি থাকে। তা কোম্পানির মালিকানা থাকবে, লাইসেন্সও নিবে, ট্রাকও জিম্মি রাখবে, আবার মামলাও করবে, মানে 5 ধরনের নির্যাতন। এখন
আমরা অনেকে বুদ্ধি হয়ে যাই, 4 লক্ষ টাকা গাড়ি দেয়, টাকা পরিশোধ করতে দেখেন হিসাব করেন 75 লাখ 80 লাখ টাকা পরিশোধ করতে হয়। যে টাকা ইন্টারেস্ট নেয় ওই টাকা কোনোদিনই আপনারা ব্যবসা করে অর্জন করতে পারবেন না, কোনোদিনই এটা সম্ভব না। হিসাব করে দেখেন কত টাকা ইন্টারেস্ট দেয়। এইটার ব্যাপারে তো আমাদের একটা ভূমিকা রাখা উচিত, আন্দোলন করা উচিত যে ব্ল্যাঙ্ক চেক কেন নেব। উনি বলে আমাকে বলে স্যার কোনো অসুবিধা নেই, আমরা চেক আপনাকে ফেরত দিব। এবার চেক তো ফেরত দিবি, তুই লিখলে সমস্যাটা ছিল। পরে যাই হোক আমার ফিগার লিখে তারপরে ওকে আমি সারিয়ে দিচ্ছি, এবার সে কি দিচ্ছি যে দাঁড়ান। তাহলে বাংলাদেশে বলে আমি প্রথম দিন। তো এটা একটা বিষয়, এটার ব্যাপারে একটা এই সরকারে না গেলে কোম্পানিগুলোর সঙ্গে আমরা এই বার্গেনিংটা করতে পারবো না। ওদের সঙ্গে বড় হাই লেভেলে মিটিং করতে হবে আমাদের, যে আপনার চেক দিবেন, গাড়িও আপনার নামে, আবার কিস্তি পরিশোধ না করলে গাড়ি সিজ করে রাখবেন, তাহলে মালিক কিভাবে টাকা পরিশোধ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বৈষম্য মারাত্মক, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য তো এত আত্মহত্যা দিলাম আমরা। এত বৈষম্য হবে কেন, এত নির্যাতন হবে, নীল করে চিরকাল। হ্যাঁ, চার বলতে ইসলামের চার্জ, কমনের খালি চার্জ, কমনের খালি শেষ হয়েছে তার চার্জ। আবার যে ইন্টারেস্টটা দিচ্ছেন এটার টাকা যদি আপনি লেটে দিচ্ছেন আবার তার উপরে ইন্টারেস্ট অনেক অনেক জানি না। আমি ওই যে হাউস বিল্ডিং লোন নিলে যান কোনো পরিশোধ হয় না, যেরকম এরকম অবস্থা হয়েছে। বাড়ি বিক্রি করে তো টাকা পরিশোধ করা যায় না। আর পৃথিবীর মধ্যে আমার যতগুলো দেশে জানা আছে কোন ব্যাংকের লোনের ইন্টারেস্ট এত দাম, ইন্টারেস্ট সব ইন্টারেস্ট যোগ করলে দেখা যাবে 16, 20, 21% হয়ে বসে আছে। 1 লক্ষ টাকা দিয়ে বছরে 20,000 টাকা লাভ করে করো, কোন ব্যবসায় করো? চুরি না করলে। এই জন্য চুরি সব জায়গায়, পেট্রোল পাম্পে যাবেন কেউ চুরি, মিটার টেম্পারিং করে রাখছে। এখন ওদেরকে যদি জিজ্ঞাসা করি ভাই কি যে ভাই আমি তেল নিলাম, আমার ট্যাঙ্কি এত, তোমার এত লিটার ধরলো কেন? বলে আপনার সঙ্গে আমরা মিটার ঠিক করে দিচ্ছি। এটা কি দেশ হয়? আমাকে কি জন্য ভয় করো না সম্মান আর সাধারণ লোক চুরি করবা? এরকম 2-3টা পাম্পে আমি করছি, ও তেল দিতে দেরি হচ্ছে, কি হচ্ছে দেরি হচ্ছে কেন? মিটার আবার ঠিক করতেছে প্রত্যেকটা পাম্প। এখানে পাম্পের মালিকও আছে। কেন এরকম চুরি কেন? ব্যবসা হয় না কেন? ওনারা আবার বললো কি যে পার্বতীপুর বা যে কোনো ডিপুর কাছ থেকে যখন তেল আনে সেখানে তাদের তেল ঘাটতি দেয়। মানে এই দুর্নীতিটা একদম উপর থেকে নিচ লেভেল পর্যন্ত, এখান থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। আমরা মনে করলাম যে একটা বিপ্লব হইল, বিপ্লব কিন্তু হয়নি। এটা হচ্ছে একটা পরিবর্তন হচ্ছে। বিপ্লব হলে সমস্ত কাঠামো পরিবর্তন করে ফেলা উচিত ছিল। কিন্তু যে পুলিশ প্রশাসন কাউকে এই দায়িত্ব রাখা উচিত না, তাহলে না বিপ্লব হবে। ওই পুরানো জিনিস লোকে দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করলে রং চড়বে, খুব ভালো কিছু প্রশাসন আমরা আশা করতে পারি না। যার কারণে এই অবস্থা। ওই রকম দুর্নীতির ভাবনা এখনো প্রতিটি কর্মকর্তার মধ্যে এখনো নিয়মিত। এখনো আপনারা যান, হয়তো আগে প্রকাশ্যে টেবিলের কাছে নিত, এখন টেবিলের নিচ দিয়ে না। তফাৎ এতটুকু। তা আমি জানি না এটা আমরা আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময় জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলতেছে এবং আমাদেরকে যেভাবে শাসনে রাখতেছেন, হয়তো সেই জায়গায় আমরা নিতে পারবো কিনা আমরা চেষ্টা করব। তবে আমাদের জেলার কথা আমি বলতে পারি যে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে জনপ্রতিনিধি, কিন্তু অতীতে ছিল প্রশাসন কর্তৃক জনপ্রতিনিধি নিয়ন্ত্রিত। তারা দুর্নীতিবাদ ছিল, যার জন্য প্রশাসন তাদেরকে ভয় করত না, সম্মান করত না, দাম দিত না। এই জেলা 3 জন মন্ত্রী ছিল, আমার এই আসনে ছিল, 2 নম্বর আসনে ছিল, 1 নম্বর আসনে ছিল, লাগাতার মন্ত্রী ছিল। এমন কোনো ক্যাবিনেট ছিল না যে ক্যাবিনেটে আমাদের কোনো মন্ত্রী ছিলেন না। দুর্ভাগ্য আমাদের, সৌভাগ্য ছিল যে আমি মুখ্যমন্ত্রী তো হয়েছিলেন ওনারা, কিন্তু রাজধানীর ডেভেলপমেন্টের ব্যাপারে ওনাদের কোনো মাথা ব্যথা ছিল না, সেটা কোনো পরিকল্পনাও ছিল না। মানুষকে সঙ্গে নেতৃত্ব দেয়নি, সময় দেয়নি,
মত বিনিময় করেন। জনপ্রতিনিধি যারা ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, তাদের সঙ্গে কোনো সময় আলোচনাও করেনি, বৈঠকও করেনি। বরাদ্দ আসছে, বাগবাড়া করছে, লুটপাট শেষ। তো আপনি যদি আপনার সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় না করেন, তাদের সমস্যা যদি আপনি শুনতে না চান, তাহলে আপনি কি নেতৃত্ব দেবেন? আমি তো এখানে শুনে অন্তত 7টা পয়েন্ট লিখে রাখছি যে এই সমস্যাগুলো আমাদের ট্রাক ক্যামেলুরি মালিকরা হুড়ুহুড়ু খাচ্ছে, ওনারা সেটাই শুনতেন না। পরিকল্পনা নেই। এত সুযোগ ছিল, 15 বছর লাগাতার ক্ষমতায় ছিল, লালমনিরহাটের চেহারা তো পরিবর্তন হয়ে যাওয়ার কথা ছিল। একটা রোড আমাদের পরিমাণ টু বড় বাড়ি বা তিস্তা বলি, যাই বলি না, সেই রোড একটা 4 লেন 6 লেন কত লেন যে হইল, ওই বাঁকা তো বাঁকায়। হ্যাঁ, কত বার করছে? 68 মোড় 12 বার করছে। ওটা ভালোবাসা আর কি, রেলে আর সড়কের জড়ায় থাকে সবসময়। এই একটা সামান্য পরিকল্পনাটাও ওনারা করতে পারেন, এই রোডটাই ঠিক করতে পারেন। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এটা আন্তর্জাতিক রোড, এটা ল্যান্ডপোর্টের সঙ্গে সংযুক্ত। বলার সময় তো অনেক বলে, তাহলে আমাদেরকে ধরে আমাদের বিরুদ্ধে খালি মামলা দেয়, কথা বললেই দোষ আমাদের। এই কাজটা তো করতে পারে। বাংলাদেশের আর কোন জেলা আছে যাদের এই সড়কের অবস্থা এরকম? নীলফামারী যাবেন, সৈয়দপুর থেকে দেন, কিরকম সড়ক, গাড়ি নাই, সারা রাস্তায় দেয় 2-3টা গাড়ি ক্রস করে, আর রাস্তা চওড়া কত ফিট, আর এই রাস্তাটাই করতে পারে। আমাদের পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের যে কুড়িগ্রাম থেকে ফুলবাড়ি তো নারকেল রাস্তাটা করতে এর থেকে 7 গুণে ভালো। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি যে এটা আমাদের দাবি ছিল বারবার। মূলা কিন্তু মুখের মধ্যে ঝুলে আছে, কাজ করেনি কিছু। কখনো শুনি মহিপুরদি যায় করলেন, কখনো শুনি তিস্তা ব্যারেজ দিয়ে যায়, কখনো শুনি এয়ারপোর্ট দিয়ে যায়, এই শুধু যাই আর বাস্তবায়ন হয়। এইটা যোগাযোগ ব্যবস্থাটাকে যদি আমরা ভালো না করতে পারি, তাহলে লালমনিরহাটের ডেভেলপমেন্ট হবে কি হবে? প্রথম কাজ তো এটি হলো প্রথম কাজ। সেই কাজটা হয়নি আমাদের, একটা কাজও করেন। এই মঙ্গলহাটের এয়ারপোর্ট শুনি হচ্ছে চুক্তি হয়ে গেল, গাড়ি ঘোড়া যাচ্ছে, ইমিগ্রেশনের চেকপোস্ট বসছে, কিছুই নেই। আমাদের জেলার এই যে একটা সবচেয়ে বিখ্যাত এয়ারপোর্ট, এই চালু হওয়া হচ্ছে, এমন একটা ইউনিভার্সিটি করে রাখছে যাতে জীবনে আর চালু না করা যায়, ট্রেনিং সেন্টার বানানো হচ্ছে। এটা নিয়ে বড় বিতর্ক হচ্ছে। যাই হোক, এগুলো অনেক কাজ বাকি ছিল, যেটা সুযোগ ছিল করতে পারেনি। একে অর্থনৈতিক জীবন যদি করতো এখানে, তাহলে কতগুলো শিল্প কারখানা হইত। নীলফামারীর মধ্যে বড় ইপিজেড করার কারণে বিদেশিরা কতটা ইনভেস্টররা এখানে আসছে, কর্মসংস্থান তৈরি হয়েছে। সকালবেলা নীলফামারীতে হাজার হাজার বাইসাইকেল ছেলেমেয়েরা কাজে যাচ্ছে। আমার এখানে ছেলেমেয়েরা কাজের অভাবে ঢাকায় গিয়ে গার্মেন্টসে রিক্সা চালাচ্ছে। এগুলো অনেক পরিকল্পনা ওনাদের সদিচ্ছার অভাবে করতে পারেনি, লুটপাটের মধ্যে মশগুল ছিল, যার কারণে লালমনিরহাট অবহেলিত আছে। আর সামাজিক দিক থেকে যে কতটুকু পিছিয়ে গেছি আমরা, নেতাপড়ার দিক থেকে, আলোকিত লালমনিরহাট আমার একটা সামাজিক আন্দোলন ছিল, 13টা সামাজিক অপরাধ। আপনারা সবাই অভিভাবক, কারো না কারো ছেলে গিয়ে দেখবে নেশা আসক্ত হয়েছে। সংসারে অনেক সচ্ছল থাকার পরেও সংসারে কোনো সুখ নেই, শান্তি নেই। বাবা মা আমাকে নালিশ করে, ভাই আমার ছেলে নষ্ট হয়ে গেল, সঙ্গ দোষে নষ্ট হচ্ছে। বর্ডার বের হওয়ার কারণে ইজিবি সমস্ত মাদক ভারত থেকে আসতেছে, এখানে প্রশাসন জড়িত। এটার ব্যাপারে আমাদের তো আন্দোলন ছিল, আন্দোলনটা নষ্ট করে ফেলল। মাদকের সঙ্গে জুয়া, এখন মোবাইলের মধ্যে জুয়া। আমরা লালমনিরহাটে ডেভেলপমেন্ট করলাম, অবকাঠামো তৈরি করলাম, অনেক কিছু করলাম, কিন্তু সামাজিকভাবে মানুষকে যদি সুন্দর না বানাই, তাহলে এই অবকাঠামোর কোনো মূল্য থাকে না। স্টেডিয়াম বানায় রাখছি, স্টেডিয়ামের ভিতরে সারাদিন মদ খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, হিরোইন খাচ্ছে, স্টেডিয়াম বানায় লাভ কি? এই কারণে আমরা একটা সামাজিক আন্দোলনটাকে আবার আলোচনা হচ্ছে, এটা আমরা শুরু করব, সবাইকে নিয়ে করব। আমি
সর্বস্তরের মানুষকে, সব পেশার মানুষকে, সব ধর্মের মানুষকে নিয়ে মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক, স্কুল ভিত্তিক আমরা এরিয়া ঠিক করে দিব। আপনার এরিয়ার ভিতরে আপনি তৈরি করেন কতজন মাদকাসক্ত হয়েছে, তাদেরকে আপনারা আগে ঠিক করার জন্য বলেন। আস্তে আস্তে তারা কিছু হয়তো ঠিক হবে, যারা ঠিক হবে না তাদেরকে আমরা কাউন্সিলিং করবো। কাউন্সিলিং করা ঠিক না হলে নিরাময় কেন্দ্রে পাঠাবো, নিরাময় কেন্দ্রে ঠিক না হলে আইনের আশ্রয় দেব। এই যে ধারাবাহিকভাবে কাজগুলো করার প্রয়োজন। আজকে আমরা আছি, আমরা ভবিষ্যতে থাকবো না, কেউ পৃথিবীতে থাকবো না, কিন্তু কি সমাজ আমরা দেখে গেলাম। রাজনৈতিক নেতার কাজটা কি? রাজনৈতিক নেতার কাজটাই হচ্ছে সমাজকে কল্যাণমুখী একটি সমাজ গঠন করার জন্য, মানবিক সমাজ গঠন করার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতা তৈরি করার জন্য। সেই কাজটা তো আমাদের সবাইকে মিলে করতে হবে। লালমনিরহাট জেলা আমরা ছোট্ট জায়গায় সীমান্তবর্তী জেলা আছি জন্য বাংলাদেশ চিনবে না তা তো হতে পারে না। আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে বাংলাদেশ লালমনিরহাটকে চিনে, জানে। আমাদের এখানে সবচেয়ে বড় ব্যারেজ হলো তিস্তা ব্যারেজ, শেষ প্রকল্পে। তিস্তা এখন পানি নাই। আমাদের সবচেয়ে দর্শনীয় জায়গা হলো 3 বিঘা করিডোর, সেটাকে আমরা আনতে পারি না পর্যটন কেন্দ্র হিসেবে। এই যে তিস্তা মহাপরিকল্পনার কথা শুনলাম গত 16 বছর, তিস্তা মহাপরিকল্পনা হবে, স্যাটেলাইট শহর হবে, এখানে 5 হোটেল হবে, কর্মসংস্থান হবে, ইকোনমিক্যাল জোন হবে, কিছুই তো নেই। ওই বালু আর পানি, পানি হয় বর্ষার সময়, আর এখন শুধু বালু। তো আমরা একটা আন্দোলনের ডাক দিচ্ছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আগামী 28 তারিখ মনে হচ্ছে আমরা একটা মত বিনিময় করবো, কেমন দেখতে চাই লালমনিরহাট। আপনাদের কাছে আমরা মতামত নিব, কেমন দেখতে চান লালমনিরহাট। এবং আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখ শীত যখন কমে যাবে, তিস্তার অববাহিকায় দুই দিকে অর্থাৎ লালমনিরহাট সদর, আজিমবাড়ি, কালীগঞ্জ, হাতিবান্ধা এবং ওইদিকে কাউনিয়া, গঙ্গাচড়া, নীলফামারী, দুই ধরে আমরা প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ করে 3 দিন আমরা তিস্তায় আমরা একটা কর্মসূচি দিব। দিন এবং রাত আমরা অবস্থান দিব, যাতে এই তিস্তা মহাপরিকল্পনাটাকে বাস্তবায়ন করা যায়। তিস্তা মহাপরিকল্পনা খুব বেশি টাকার দরকার নেই। চায়না যে পরিকল্পনা করছে, তারা যে ফিজিবিলিটি স্টাডি করছে, তারা যে এস্টিমেট বাজেট দিয়েছে মাত্র 8,000 কোটি টাকা। এখন 10,000 12,000 কোটি টাকা লাগবে। বাংলাদেশের জন্য এই টাকাটা খুব বড় টাকা না। এটা ভারতের আপত্তির কারণে করতে পারেনি, কারণ এই সরকার ছিল ভারতের আগের সরকার, তারা ছিল ভারতের নতজাতি। এই কাজটাই হয় একমাত্র আমার মনে লালমনিরহাট জেলা তিস্তা মহাপরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে লালমনিরহাটের 80% উন্নয়ন করা সম্ভব হবে। এই ব্যাপারে সকলের সহযোগিতা দরকার হবে। আমি বলবো ভাই চলে 3 দিন যায় তিস্তা চলে থাকি, তখন যেন কারো ডায়রিয়া না থাকতে হবে। দাবি আদায়, শৌচাগারে কোনোদিন দাবি আদায় হয় না, কোনো সরকারই করবে না। এই সরকার না করবে, পরবর্তীতে যে সরকার আসুক, দাবি যদি উচ্চারিত হয় ব্যাপকভাবে, তাহলে সরকার বাধ্য হবে। আমরা তিস্তা থাকলাম হলো না, আমরা সড়কে থাকলাম হলো না, আমরা অনশন করলাম হলো না, একের পর এক আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেব। এই যে জনগণের পক্ষের দাবি, জনগণের উপকারের কাজ, জনগণের কল্যাণের কাজ, সেই কাজগুলো করার দায়িত্ব হলো রাজনৈতিক নেতা। সে কাজগুলো আমরা পাবো। ওনারা কিভাবে কোথায় বিএনপি ঢুকে আসে, কিভাবে মামলা দিবে, ওখান থেকে খুঁজে বের করবে। আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস। লালমনিরহাটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো লেখাপড়া নেই। 2-1টা প্রতিষ্ঠান যেগুলো বিভিন্ন যেমন বড়বাজার, পুলিশ লাইন, ব্যাংক পাবলিক, এদের হয়তো কিছু নিয়ম কানুন দিয়ে চলে, কিন্তু পাবলিক স্কুল, প্রাইভেট স্কুল যেগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। শিক্ষক নিয়োগ করছে এমন একজন লোককে, সে দিয়ে ওই প্রস্তুতি দেওয়ার জন্য শিক্ষক দিয়েছে। সে আরেকজন, সে গিয়ে সারের দোকানে বসে আছে আর তার পক্ষে প্রস্তুতি দিচ্ছে স্কুল। নিয়োগে বাণিজ্য, একটা নিয়োগ দিচ্ছে 10,000, 10 লাখ, 12 লাখ, 20 লাখ টাকা। তো সেই শিক্ষক কিভাবে খাওয়াবে? এগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। এই জন্য আমি সবার সহযোগিতা চাই। আমরা চাই একটা কল্যাণমুখী লালমনিরহাট, আলোকিত লালমনিরহাট, গণতান্ত্রিক লালমনিরহাট, বৈষম্যহীন লালমনিরহাট। সেই কারণে সব স্তরের সহযোগিতা। আপনার আমার সঙ্গে রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন লালমনিরহাটের সাথে ডাকবো, আমি লালমনিরহাটের ছেলে, আপনি লালমনিরহাটের ছেলে, তখন আমার ডাকে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমার বিএনপি মিটিং হলে আপনারা যাইবেন না, কোনো সমস্যা নেই। সেটা বিএনপি যারা করে, যারা নেতা কর্মী তারা যাবে। কিন্তু এখন লালমনিরহাটের স্বার্থে দুরুভাই গাছে তিস্তার মহাপরিকল্পনা, তখন যেন বলা হয় না যে ওটা দুরুভাই লাভবান হবে, ওটা লাভবান হবে লালমনিরহাট পাশে। ফোরলেন হচ্ছে না, ফোরলেনের জন্য আন্দোলন করতে হবে। সেজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু ক্যাপাসিটি আছে, নেতৃত্ব আছে, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সারা দিয়ে উঠতে হবে একবার। তাহলে তো আন্দোলন তৈরি হবে, তাহলে সরকার তখন দাবি মানতে বাধ্য হবে। এছাড়া তো আমরা যদি ওই ধরনের বিভাজন তৈরি করি যে না উনি ওই জেলার ওই দলের নেতা, ওনার তাকে কেন আমি যাবো। আমি মনে করি আজকে তো কোনো দলের নেতা হিসাবে এখানে আমি আসতে চাইনি, আমি আসি লালমনিরহাটের সন্তান হিসাবে। এই কারণে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি মনে করি যে আপনাদের আমার কমিটিটা একটা ভালো হওয়া উচিত। এই কমিটি প্রথমে জেলা প্রশাসক এবং এসপির সঙ্গে আপনারা একটা বৈঠক করবেন। আমি সময় নিয়ে বলবো যে অন্যান্য নতুন কমিটি হয়েছে, আমাদের কি দাবি দাবা আছে আপনারা সঙ্গে থাকবেন। কারণ প্রশাসনের কাজগুলোই বেশি, এই কাজগুলো, এই যে নির্যাতন, এই হয়রানি, চাঁদাবাজি, তারপরে আলোচনা কি অগ্রগতি হয় আপনারা আমাকে বলবেন। যদিও সরাসরি এখন আমার কোনো হুকুম দেওয়ার ক্ষমতা অর্জিত হয়নি, যতদিন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হব না আপনাদের দোয়া বা সহযোগিতা, ততদিন হয়তো ওই কাজগুলো আমি 100% করতে পারবো না, কিন্তু আপনাদের পাশে থাকবো, সহযোগিতা দেবো, সাহস দিব আমি সবসময়। তারপরে আমার রাজনৈতিক ক্ষমতারও যতটুকু ব্যবহার করার প্রয়োজন হবে আমি সেটাও করবো। আমি অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করবো। আর একটা কথা আমি বলি, রাজনীতি হলে আমাদের অনেকেই আমাদের নাম ভাঙানোর চেষ্টা করে, কিন্তু দুবাইয়ের সঙ্গে আমার খুব সম্পর্ক, আমার সঙ্গে ভাই কারো কোনো সম্পর্ক নেই। যাত্র হিট কন্ট্রাক্ট আপনাদেরকে জানাই দিলাম আজকে। আমার সঙ্গে ওই লোকের সম্পর্ক থাকবে যে লোক ভালো, সুন্দর, সৎ, ভালো মানুষ। বলে আমি বলতেই পারে, আমি তো বললাম আমার সঙ্গে আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ওই লোকগুলো যারা ভালো মানুষ, তাদের সঙ্গে সম্পর্ক ভালো। খারাপ লোকগুলোকে ভালো করার জন্য বলবো। আমার যদি কেউ কোথাও নাম ভাঙায়, দোহাই লাগে আপনারা আমার ফোন করি যে ভাই আপনার কথা বলতেছে। আর আমার যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাদেরকে ফোন করবো যে এই কাজটা করেন, এই কাজটা করেন ঠিক কি কিছু। তো যাই হোক, অনেক আলোচনা করে ফেললাম। আপনারা যেহেতু ব্যবসায়ী, ব্যবসায়ীদের একটা ভূমিকা থাকে সমাজে, আপনাদের আওতায় অনেক কর্মচারী থাকে, অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, তাদেরকে আমার এই বার্তাগুলো, আমার মেসেজগুলো বলবেন। আগামী দিনে কেমন লালমনিরহাট আমরা দেখতে চাই, সামাজিকভাবে একটি সুন্দর আলোকিত লালমনিরহাট দেখতে চাই। পাশাপাশি এই লালমনিরহাটের সামগ্রিক যে উন্নয়নগুলো, এগুলোর নেতৃত্ব আমরা দিতে চাই। যার কারণে আমাদের সময় অনেক বেড়ে গেছে, 15-16টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, লালমনিরহাটের মানুষের কাছ থেকে চলে গেছে। এটা যেন ভবিষ্যতে না যায়, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আর বাকি বিষয়গুলো যেগুলো আপনারা উত্থাপন করেছেন, এগুলো কমিটি হোক। আমি দাবি করবো যে নতুন কমিটি আসবে, তারা প্রথমে একটা কাজ করবেন, সেটি হলো যে ট্রাক ট্যাঙ্কলরি মালিক সমিতির জন্য একটা অফিস, একটা জমি কেনার ব্যবস্থা করবেন। আমি যখন মালিক সমিতিতে ছিলাম, অটো মালিক সমিতি তখন আমি কিন্তু অটো মালিক সমিতির অফিস জমি কিনে দিয়েছি। এখন কত কোটি টাকা দাম হয়েছে চিন্তা করি। ওই সময় লাল ভাই যে কথাটা বললো, ওটা যদি ওনারা কিনে রাখতেন একদম মেইন রোডের সঙ্গে, আজকে কত টাকার সম্পদ হইতো আপনাদের? হ্যাঁ, কত টাকার সম্পদ হইতো? আমি আমার বিএনপির অফিস মতো জমি দিয়ে কিনে করছি আমার সদর প্রত্যেকটা ইউনিট। তখন কিনছে হতো 10,000 টাকা, এখন এক একটা জমির দাম 5,000 টাকা। অফিসের নামই রেজিস্ট্রি করে দিয়ে রাখছে, কোনো ব্যক্তিগত নামে করি, ওনারা তো সব ব্যক্তিগত করে, সমিতির টাকা নিয়ে বাসায় নিয়ে রাখছে। তো এটা একটা থাকবে, নতুন কমিটি যারাই আসবেন তাদের কাছে আমারও দাবি থাকবে যে আপনারা অন্তত আমাদের জন্য একটা অফিস নির্মাণের জন্য, এখনো জমি পাওয়া যায়, এখনো কেনে 2 বছর 5 বছর পরে জমি সোনা পাবেন, জমি পাবেন না। এটা টার্গেট থাকতে হবে, এই কাজটা আমরা করবো। আর এটি একটা কল্যাণকামী সমিতি যেন হয়, ব্যবসাও করবেন, মানুষের কল্যাণও করবেন। অসুস্থ মানুষ, শিক্ষিত ছেলে, তারপরে মেধাবী ছেলে, লেখাপড়ার জন্য টাকা পাচ্ছে না,
আপনারা বলতে পারেন মেডিকেলের যে চান্স পাবে এই লালমনিয়া জেলা যে দুস্থ যার বাবা ঠেলা চালায় ভ্যান চালায় না, তাকে আমরা মাসে 2,000 বা 5,000 করে টাকা দিব। এটা সব আপনি বড় কথা বলবেন। আমাদের সামর্থ্য আছে, আমরা দিতে পারি না, আমাদের সমিতিতে এত টাকা আমরা দিতে পারি না। এটা ট্রাক ট্যাংলোরির স্টাইপেন্ড হিসেবে ঘোষণা করা, বছর একটা অনুষ্ঠান করে দিতে পারেন, তাহলে মানুষও তখন আপনাদের জন্য দোয়া করবে, ব্যবসা ভালো হবে, ট্রাকও বাস হবে না। ঠিক 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 হ্যাঁ? ঠিক মানুষের দোয়াটাই তো বেশি। মানুষ দোয়া করছে জন্য তো 16 বছরে তো সরকার অনেক চেষ্টা করছে আমাকে গ্রেফতার করার জন্য, পারছে কি? মানুষের দোয়াই পড়ে না। তো মানুষকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে আমাকে। আমি প্রস্তাব রেখে গেলাম, এই প্রস্তাব যারা আসবেন কমিটিতে তারা করবে। এখন কমিটি তো আপনারা একবারে বলবেন যে ভাই যেটা করবে সেটা আমরা মানিয়ে নেব, আমি কিন্তু সেই দায়িত্বটা নিব না। আপনারা আপনাদের প্রত্যেক উপজেলা থেকে 1 বা 2 প্রতিনিধি লাঞ্চের পরে আমরা একটু বসে একটু মতামত নিই, তার কি চিন্তা ভাবনা, তারপর হয়তো যদি মতামতের ক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে আমি সেখানে হয়তো আমার মতামতটা দিয়ে ফাইনাল করব। ঠিক ঠিক আছে? ঠিক কত সদস্য হবে সেটা আমি দেখে নেই, গঠনতন্ত্রে কি বলা আছে সেই অনুযায়ী। সুতরাং কথা অনেক হয়ে গেল। কথাগুলো এই জন্য বললাম, নিজের জায়গা বসলে নিজের কথা বলতে ভালো লাগে, এবং আমরা যদি ভীষণ না থাকে, আমাদের যদি লক্ষ্য না থাকে, আমরা কোনোদিন আমাদের সাকসেসফুল জীবন করতে পারবো না। লালমনিরহাটকে আমরা বাংলাদেশের কাছে উচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারবো না। সুতরাং এতক্ষণ আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এই মহিপুর যে রোডটা রোড আছে, আমরা গাড়ি চালাতে পারছি না। 30-40 কয়েকজন এখানে বলবো যে 30-40 লিটার তেল বেশি যাচ্ছে, সময় কেমন। আমি অনুরোধ করি প্রশাসন